আচ্ছা, আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 4 রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটার ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে ওই টপিকগুলো একটু দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। শুরু করতেছি এটা। তো যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর লাইক করবা, শেয়ার করবা ফ্রেন্ডদের সাথে প্রচুর পরিমাণে, আর ফেসবুক গ্রুপ পেজ দুটোতে যুক্ত হবা, ঠিক আছে? অনুরোধ রইল। তো আমরা যখন চ্যাপ্টার 4 নিয়ে কথা বলতেছি, একটু কথা বলার আগে বলতে নেই যে এটা কোনো সাজেশন টাইপের ভিডিও না। আমি আবার বলতেছি এটা কোনো সাজেশন টাইপের ভিডিও না। আমি বলতেছি যে চ্যাপ্টার 1 যখন তুমি রিভাইজ করবা তখন যে ইম্পর্টেন্ট টপিকগুলো তুমি দুইবার চোখ বোলাবা বা দুইবার চোখ দিয়ে দেখবা, ওই জিনিসগুলো আমি তোমাকে ইম্পর্টেন্ট জিনিসগুলো আলাদা করে দেখানোর চেষ্টা করব, এবং ওই রিলেটেড যে এমসিকিউগুলো তোমার জিএসটি এক্সামে অথবা মানে মেইনলি বিজ্ঞান ও প্রযুক্তিতে আসছে ওইগুলো আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তো স্টার্ট করা যাক। আমাদের প্রথম টপিকটা হচ্ছে কি সিএফসি তে কার্বন, ক্লোরিন এবং ফ্লোরিন সংখ্যা নির্ণয়। তোমাকে এগুলো বের করতে দিবে। সিএফসি ফুল ফর্ম আমাদের সবার জানা ক্লোরোফ্লোরোকার্বন, ঠিক আছে? সিএফসির ফুল মিনিংটা কি ছিল? ক্লোরোফ্লোরোকার্বন। আচ্ছা, সিএফসির বিকল্প হিসেবে আমরা আরেকটা জিনিস ইউজ করি যেটাকে আমরা বলি এইচসিএফসি। এইচসিএফসি এটা হইতেছে কি সিএফসি থেকে ভালো, কারণ সিএফসিতে যে ক্লোরিনটা আছে ওই ক্লোরিনটা কি করে ওজোন স্তর ধ্বংস করে ফেলে, আর ওজোন লেয়ার ক্ষয় করলে আমাদের পৃথিবীর উষ্ণতাটা কি হয়ে যাবে? বাড়বে। ওকে, তো এটার কারণে আমরা কি ইউজ করি? এইচসিএফসিটা ইউজ করি। এটা হচ্ছে এটা থেকে ভালো, আর এটা অনেক দিন ধরে পৃথিবীতে থাকে, কিন্তু এইচসিএফসিটা প্রায় অল্প কয়েকদিনের মানে কয়েক বছরের মধ্যে কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। এটা হচ্ছে হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন, আর এটা হচ্ছে কি ক্লোরোফ্লোরোকার্বন। তো এখানে তোমাকে কার্বন কয়টা আছে, ফ্লোরিন কয়টা আছে, ক্লোরিন কয়টা আছে এটা জিজ্ঞেস করতে পারে, অথবা সিএফসি নামকরণ কি জিজ্ঞেস করতে পারে। আর একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে অ্যাটম ইকোনমি এবং ই ফ্যাক্টর। ওকে, তো আমরা একটু কথা বলি। আমাদের প্রথম প্রশ্নটা ফার্স্টের, তোমাকে এখানে একটা যৌগ দেওয়া আছে CH2 ডাবল বন্ড CH বন্ড CH2 Cl। এটা পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করছে? CH2 ডাবল বন্ড CH বন্ড CH2 OH, ঠিক আছে? তো তোমাকে এখানে বলছে এখানে CH2 ডাবল বন্ড CH2 বন্ড CH2 OH এটা হচ্ছে উৎপাদ, আর HCl-টা হচ্ছে কি? বর্জ্য। তো তোমাকে এখানে কি বের করতে বলছে? ই ফ্যাক্টর। তো আমি একটু ই ফ্যাক্টর নিয়ে কথা বলি, একটা পেজ নেই, তারপরে লেখার চেষ্টা করি। ই ফ্যাক্টর আর অ্যাটম ইকোনমি দুইটা টপিক। ওকে, প্রথমত আমরা ই ফ্যাক্টর নিয়ে কথা বলবো, সরি আচ্ছা প্রথম আমরা অ্যাটম ইকোনমি নিয়ে কথা বলি। অ্যাটম ইকোনমি। ওকে, অ্যাটম ইকোনমি কেমনে বের করে? অ্যাটম ইকোনমি বের করতে হলে তোমাকে কি করতে হবে? প্রথমে উপরে লিখতে হবে কাঙ্ক্ষিত উৎপাদ। কি? কাঙ্ক্ষিত উৎপাদ ডিভাইডেড বাই মোট উৎপাদ দিয়ে ভাগ করে তুমি কি করবা? 100% বানাই ফেলবা, ঠিক আছে? কি বললাম? একটা বিক্রিয়ার অ্যাটম ইকোনমি তুমি কেমনে বের করবা? কাঙ্ক্ষিত যে উৎপাদটা আছে ওই উৎপাদের আণবিক ভর ইউজ করবা, আর নিচে লিবা কি মোট যত উৎপাদ আছে তার আণবিক ভর ইনটু কি দিবা? 100%। ওকে, আচ্ছা, ই ফ্যাক্টর হচ্ছে অ্যাটম ইকোনমির উল্টাটা, ঠিক আছে? এখানে আমরা কি করব? কাঙ্ক্ষিত উৎপাদের বদলে আমরা এখানে কি ইউজ করব? বর্জ্য, ঠিক আছে? ই ফ্যাক্টর যখন ক্যালকুলেশন করব উপরে লিখবো বর্জ্য, আর নিচে হবে কি? মোট উৎপাদ, আর ইনটু এখানে কি হবে? 100%। আরেকটা ওয়ে আছে, তুমি যদি একটা বিক্রিয়ার অ্যাটম ইকোনমি জানো, তুমি যদি 100% থেকে অ্যাটম ইকোনমিকে বাদ দিয়ে দাও অবশ্যই কি পাই যাবা? ই ফ্যাক্টর পাই যাবা। ব্যাপারটা কি বুঝছো? তাইলে অ্যাটম ইকোনমি হচ্ছে কি উপরে হবে কাঙ্ক্ষিত উৎপাদ, আর নিচে হবে কি? মোট উৎপাদ ইনটু কি 100%, আর ই ফ্যাক্টর হবে কি? বর্জ্য, আর নিচে হবে মোট উৎপাদ ইনটু কি? 100%। ওকে, তো আমাদের এখানে প্রশ্নে কি দেওয়া আছে? প্রশ্নে বলা হয়েছে একটা বিক্রিয়া, আর এই বিক্রিয়ার হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদ হচ্ছে কি? CH2 ডাবল বন্ড CH2 বন্ড কি? CH2 OH, আর HCl-টা হচ্ছে কি? বর্জ্য। তো তোমাকে কি বের করতে বলছে? ই ফ্যাক্টর। আমি একটু বিক্রিয়াটা লিখার চেষ্টা করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। CH2 ডাবল বন্ড CH2 বন্ড CH বন্ড CH2 Cl। ওকে, এটা কি করতেছে? H2 এর সাথে বিক্রিয়া করতেছে। বিক্রিয়া করলে এখানে কি হবে? এখানে হবে তোমার তৈরি করবে CH2 ডাবল বন্ড CH বন্ড CH2 OH প্লাস হবে কি? HCl। জিনিসটা কেমন হয়েছে তোমাকে একটু বলি। এখানে দেখো পানিকে ভাঙলে আমরা কি পাই? পানিকে ভাঙলে আমরা হাইড্রোজেন পাবো, আর কি পাবো? হাইড্রোক্সিল পাবো। তো এই ক্লোরিনের সাথে এই হাইড্রোজেনটা পালাই গেছে কি আকারে? HCl আকারে, বাকি OH-টা কি গেছে? এই হাতে বসে গেছে। ওকে, আচ্ছা, তো তাইলে এখন আমাদের কি দাঁড়াইতেছে? CH2 ডাবল বন্ড CH বন্ড CH2 OH। আচ্ছা, তো এখন আমাদের কাছে প্রশ্নে কি অ্যাটম ইকোনমি চাইছে না ই ফ্যাক্টর চাইছে? প্রশ্নে ই ফ্যাক্টর চাইছে। তাহলে ই ফ্যাক্টর কেমনে বের করে? বললাম যে উপরে হবে কি? বর্জ্য। তো বর্জ্য হচ্ছে কি? আমাদের HCl এর আণবিক ভর কত বলতো? 36.5। এটা কেমনে জানি? যে ক্লোরিন আণবিক ভর হচ্ছে 35.5, আর 1 যোগ করলে কত আসতেছে? 36.5। আচ্ছা, নিচে হবে কি? মোট উৎপাদ। মোট উৎপাদে কি হবে? মোট উৎপাদে ক্লোরিনও আছে, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডও আছে, আবার এই যে অ্যালকোহলটা আছে এই অ্যালকোহলটাও আছে। ওকে, তাহলে এখানে কি HCl আণবিক ভর কত? 36.5। আর এই যৌগটার আণবিক ভর আমরা বের করব। এখানে দেখতেছি কার্বন কয়টা আছে? 3টা। 3 12 কত হয়? 36 প্লাস এখানে হাইড্রোজেন 3 1 4 4 2 কত? 6 আর 1 কত? 7, ঠিক আছে? CH3 না, প্রথমে এখানে একটু খেয়াল ভুল হয়েছে, এখানে হবে CH2। ওকে,
কারণ আমরা জানি কার্বনের টোটাল হাত কয়টা হয় 4টা, এখানে ডাবল বন্ড আর এখানে হাইড্রোজেন 2টা। আচ্ছা তাহলে খেয়াল করো কার্বন কয়টা ছিল 3টা, 3 12 36 লিখলাম, হাইড্রোজেন কয়টা 2টা, একটা 3টা, 3 আর 2 5 1 কত 6, তাহলে এখানে হাইড্রোজেনের আণবিক ভর কত আমরা জানি 1, তাহলে 6টা হাইড্রোজেনের কত হবে 6, আর বাকি আছে কি অক্সিজেন, অক্সিজেনের আণবিক ভর কত 16, ঠিক আছে। তো এগুলো যদি যোগ করো তাহলে আসতেছে কত 58, ঠিক আছে। তাহলে এইটা যোগ এটা ইন্টু কত পার্সেন্ট 100%, ঠিক আছে। তো এখানে তুমি যোগ করে ক্যালকুলেটর দিয়ে যত আসে তত লিখবা। যদি তোমার জিএসটি এক্সামে এরকম কোনো প্রশ্ন আসে, নর্মালি তোমার ক্যালকুলেশনের এমসিকিউ দেওয়ার কথা না জিএসটি এক্সামে, তো বুয়েট প্রিলি থাকলে এটা এরকম প্রশ্ন অবভিয়াসলি থাকতে পারে। আর জিএসটিতে যদি থাকে এরকম প্রশ্ন সর্বোচ্চ একটা পাবা, মানে 100টা এমসিকিউর মধ্যে হয়তো 2 বা 3টা পাবা হয়েছে তোমার ক্যালকুলেশন করার। এই ক্যালকুলেশনটা তুমি হাতে করতে পারো। আমি অলরেডি অনেকগুলো ভিডিওতে, পিছনে 2টা ভিডিও দিয়েছিলাম কেমিস্ট্রি, ওইখানে আমরা হাতে করে অনেকগুলো ক্যালকুলেশন দেখছি, তো আমরা এখানে আর দেখাবো না, ঠিক আছে। তুমি জাস্ট এটা ক্যালকুলেশন করে কত আসে এটা লিখবা, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের ই ফ্যাক্টর বের হয়ে গেছে। আচ্ছা দেন পরের প্রশ্নটাতে তোমাকে কি বলছে C2F2Cl2, সরি C2F4Cl4 Cl2, এই যৌগটার কি বের করতে বলছে, নামকরণ কি দেওয়া আছে C2F4Cl2, ওকে। আচ্ছা তো তোমাকে এই যৌগটার নামকরণ করতে বলছে। দেখো এখানে কি আছে, কার্বন আছে, ফ্লোরিন আছে, ক্লোরিন আছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি CFC, এটাকে কি আমরা CFC বলতে পারি নাকি পারি না, পারি। আচ্ছা তো CFC নামকরণ করার ফর্মুলা হচ্ছে C-1 H+1 আর ফ্লোরিন, কি বললাম CFC নামকরণ করার ফর্মুলা হচ্ছে C-1 H+1 আর ফ্লোরিন, ঠিক আছে। C-1 মানে কি, কার্বন যতগুলো থাকবে তার থেকে 1 বিয়োগ যাবে, কার্বন কয়টা আছে 2টা, 2 থেকে 1 গেলে কত থাকে 1। H+1, H হচ্ছে কি হাইড্রোজেন সংখ্যা, দেখো তো এখানে কি কোনো রকম হাইড্রোজেন আছে না, তাহলে 0 + 1 কি দাঁড়াইতেছে 1। আচ্ছা এবার হচ্ছে শেষে হচ্ছে ফ্লোরিন, ফ্লোরিন কয়টা আছে 4টা, তাহলে এটা হচ্ছে কি CFC114, এটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে CFC 114। ব্যাপারটা কি বুঝছি নাকি বুঝি নাই, আশা করি আমরা বুঝছি, ওকে। আচ্ছা দেন থার্ড প্রশ্ন যেটা আছে, থার্ড প্রশ্ন CFC নিয়ে তোমাকে বলছে ফ্রেয়ন 12 এর সংকেত কত হবে, ঠিক আছে। কি বের করতে বলছে, ফ্রেয়ন 12 এর সংকেত, ঠিক আছে। তো এইখানে আমরা এখন এর আগের প্রশ্নটাতে উল্টা কাজ করছি, আমরা সংকেত থেকে নামকরণে গেছি, এখন তোমাকে প্রশ্নের নামকরণ দেওয়া আছে, নামকরণ থেকে তুমি কিসে যাবা, সংকেতে। তো এই কাজটা করার জন্য খুব ইজি একটা টেকনিক আছে, তোমাকে যে সংখ্যাটা দিবে ওই সংখ্যার সাথে তুমি কি করবা 90 যোগ করবা, যে সংখ্যাটা দিবে ওই সংখ্যার সাথে কি করবা 90 যোগ করবা, ঠিক আছে। 90 যোগ করলে কত দাঁড়ায় 102, ঠিক আছে। এটা হচ্ছে কার্বন, এটা হচ্ছে হাইড্রোজেন, আর এটা হচ্ছে কি ফ্লোরিন, সোজা হিসাব কি বলছি, এটা কার্বন, এটা হাইড্রোজেন, এটা হচ্ছে কি ফ্লোরিন। দেখো তো কার্বনের নাম্বার কয়টা, একটা, তাহলে একটা কার্বন দিব। আর আমরা জানি যে কার্বনের হাত কয়টা হয় 4টা, ঠিক আছে। হাইড্রোজেন 0, তার মানে কোনো রকম হাইড্রোজেন থাকবে না। ফ্লোরিন কয়টা 2টা, তাহলে ফ্লোরিন দিলাম। বলতো অবশিষ্ট কি আছে, অবশিষ্ট আছে ক্লোরিন, ঠিক আছে না, কারণ আমরা জানি যে CFC এর মধ্যে কি থাকবে, কার্বন থাকবে, ফ্লোরিন থাকবে, আর কি থাকবে ক্লোরিন। তাহলে দেখো তো এই যৌগটার সংকেত কি দাঁড়াইছে CCl2F2, বুঝছি না বুঝি নেই। দেখো কার্বন একটা, ক্লোরিন কয়টা 2টা, ফ্লোরিন কয়টা 2টা, ব্যাপারটা কি বুঝছি। তাহলে 2টা ওয়ে আছে, একটা হচ্ছে তোমাকে সংকেত থেকে নামকরণ করতে দিবে, অথবা উল্টা দিবে নামকরণ থেকে সংকেত। নামকরণ থেকে সংকেতে করার নিয়ম হচ্ছে কি 90 যোগ করা, 90 যোগ করে যেটা হবে এটা হবে প্রথমটা কার্বন, পরেরটা হাইড্রোজেন, তারপরটা ফ্লোরিন, ঠিক আছে। তখন তুমি হাত গুনে গুনে বসে দিবা, ঠিক আছে। আর যদি নামকরণ করতে যাও, নামকরণ করার ফর্মুলা হচ্ছে C-1 H+1 আর ফ্লোরিন, ওকে। আর এটার একটা ভিডিও আছে অ্যাডমিশন সিরিজের কেমিস্ট্রি প্লেলিস্টে, যদি চেক করে থাকো তাহলে অলরেডি তুমি দেখতে পারবা, ঠিক আছে। তাহলে আমাদের টাইপ 1 গেল। টাইপ 2টা হচ্ছে কি বিক্রিয়ার হার, হার ধ্রুবক, প্রথম দ্বিতীয় এবং শূন্য ক্রম বিক্রিয়া, ওকে। আচ্ছা তো বিক্রিয়ার হার সম্পর্কে আমরা মোটামুটি সবাই মানে জ্ঞাত আছি। কি করতে হবে, হার মানে কি বলতো, যে কোনো জিনিসকে কি করা, সময় দিয়ে ভাগ করা, ঠিক আছে। তাহলে বিক্রিয়ার হার মানে হচ্ছে কি ঘনমাত্রাকে বা ঘনমাত্রার পরিবর্তনকে আমরা কি করব, ঘনমাত্রার পরিবর্তনকে আমরা কি দিয়ে ভাগ করে দিব, সময় দিয়ে ভাগ করে দিব, ঠিক আছে। বিক্রিয়ার হার বের করার সিস্টেমটা হচ্ছে কি ঘনমাত্রার পরিবর্তনকে কি করব, সময় দ্বারা ভাগ করব। উৎপাদের ক্ষেত্রে জিনিসটা হবে পজিটিভ, আর বিক্রিয়কের ক্ষেত্রে হবে কি নেগেটিভ, ঠিক আছে। বিক্রিয়কের ঘনমাত্রাকে যদি আমরা x দ্বারা ডিনোট করি তাহলে এটা হবে কি -dx/dt, এটা হচ্ছে বিক্রিয়কের জন্য, খেয়াল করবা বিক্রিয়কের জন্য হচ্ছে কি নেগেটিভ, আর উৎপাদের জন্য হচ্ছে কি পজিটিভ, ওকে। তাহলে আমরা যদি একটা বিক্রিয়া লিখি, a বিক্রিয়া করে ধরো b তৈরি করছে, তাহলে তুমি যদি এখানে বিক্রিয়ার হার বের করো তাহলে এখানে কি ইউজ করো বলো তো, dA/dt, অথবা বিক্রিয়ার হারটাকে কি লিখতে পারো dV/dt। যেহেতু dA/dt এটা বিক্রিয়কের পার্ট, তাহলে সামনে একটা কি দিতে হবে মাইনাস, আর dV/dt হচ্ছে উৎপাদের পার্ট, এখানে সামনে কি দিতে হবে প্লাস। আর খেয়াল করবা সামনে যে সহগটা হবে সেই সহগটা ভাগ হয়ে যাবে, সহগ যেটা হবে, ঠিক আছে। যেমন এখানে যদি 2a থাকতো 2 দিয়ে ভাগ হয়ে যেত, ঠিক আছে। এখানে b আছে, b দিয়ে ভাগ হয়ে যাবে। এইটাই হচ্ছে বিক্রিয়কের বিক্রিয়ার হার, আর এটা হচ্ছে উৎপাদের বিক্রিয়ার হার। ব্যাপারটা কি বুঝছি নাকি বুঝি নাই, আশা করি বুঝছি। তো নরমালি জিএসটি তে এরকম বিক্রিয়ার হার থেকে
ম্যাথ আসার কথা না, আসলেও ছোট দুই একটা ম্যাথ আসবে এমনি। তবে বুয়েট প্রিলি এক্সামের জন্য অবশ্যই বিক্রিয়ার হারের ম্যাথগুলো করবা, ঠিক আছে। আর হার ধ্রুবক তো আমরা মোটামুটি সবাই জানি যে বিক্রিয়ার হারটা কিসের সমানুপাতিক, dx/dt। যদি আমরা বিক্রিয়ার হারকে dx/dt দ্বারা প্রকাশ করি, এটা হচ্ছে কি ঘনমাত্রার সমানুপাতিক। তাহলে dx/dt সমান সমান কি লেখা যায়, কনস্ট্যান্ট একটা লেখা যায় kc, ঠিক আছে। এই কেটাকে আমরা বলতাম কি হার ধ্রুবক, ঠিক আছে। কেটাকে আমরা কি বলি, হার ধ্রুবক। ওকে, তো এগুলো নিয়ে আর কথা বেশি বললাম না, এগুলো একটু বই থেকে একবার রিডিং দিলেই চলবে। আর তোমার এখানে একটু পড়া লাগবে হচ্ছে প্রথম, দ্বিতীয় এবং শূন্য ক্রম বিক্রিয়া, ঠিক আছে। প্রথম ক্রম বিক্রিয়া, দ্বিতীয় ক্রম বিক্রিয়া, শূন্য ক্রম বিক্রিয়া। ওকে, আচ্ছা, কোনটা প্রথম ক্রম, কোনটা দ্বিতীয় ক্রম, কোনটা শূন্য ক্রম, এটা কেমনে বুঝবো? তোমার যে dx/dt লিখছো, এখানে যদি kc যদি c এর পাওয়ার যদি n হয়, এই n এর মানটা যদি 0 হয়, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে কি শূন্য ক্রম, ঠিক আছে। এখানে c যেটা লিখলাম, এখানে তো একটার জন্য c, যদি 2-3টা থাকে তাহলে c গুণ c হয়ে যাবে c স্কয়ার, আর যদি না থাকে তাহলে কি যাবে c টু দি পাওয়ার 0, ঠিক আছে। n এর মান যদি 0 হয়, এটাকে আমরা বলি শূন্য ক্রম, n এর মান 1 হলে কি বলে প্রথম ক্রম, 2 হলে দ্বিতীয় ক্রম, ঠিক আছে। তো আমাদের গুচ্ছের জন্য বা জিএসটি এক্সামের জন্য তেমন একটা ইম্পর্টেন্ট না জিনিসটা, যদিও প্রথম ক্রমটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট। এই তিনটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা, প্রথম ক্রম, ঠিক আছে। কারণ প্রথম ক্রম বিক্রিয়ার যে পার্টটা আছে, এই পার্টটা আমাদের এর সাথে মিলে ফিজিক্স সেকেন্ড পেপারে চ্যাপ্টার 8 এর সাথে, মানে ওইখানে যে আমরা তেজস্ক্রিয়তা এবং ক্ষয় ধ্রুবক টুবকের পড়ছিলাম ফর্মুলা, ওই পার্টটার সাথে মিলে, যেহেতু এই কারণে প্রথম ক্রম বিক্রিয়াটা হচ্ছে কি ইম্পর্টেন্ট। তো তোমার এখানে কি পড়া লাগবে, প্রথম ক্রম বিক্রিয়ার এককটা পড়া লাগবে, এককগুলো দেখবা আর সূত্রগুলো একটু দেখবা, ঠিক আছে। এটারও একটা ভিডিও আছে অ্যাডমিশন সিরিজের কেমিস্ট্রিতে, তুমি ওই ভিডিওটা চেক করলে পাবা ইনশাআল্লাহ। আমি চেষ্টা করবো ডেসক্রিপশন অথবা কমেন্টে দেওয়ার, ঠিক আছে। তো তোমার এখানে কি পড়া লাগবে, প্রথম ক্রম বিক্রিয়ার একক, সূত্র প্লাস গ্রাফ, ঠিক আছে। জিএসটির জন্য হচ্ছে এইটুকু ইম্পর্টেন্ট, আর বুয়েট প্রিলির জন্য তুমি ছোট ছোট ম্যাথগুলো দেখতে পারো, ঠিক আছে। আচ্ছা, যেমন আমাকে এখানে প্রশ্নে কি বলেছে দেখো তো, প্রশ্নে বলেছে একটা প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু কত। তোমাকে এখানে কি দেওয়া আছে, হার ধ্রুবক দেওয়া আছে, ঠিক আছে, হার ধ্রুবক দেওয়া আছে। তো তোমাকে আমি বলছিলাম প্রথম ক্রম সূত্রগুলো কিসের মতো দেখতে, ওই যে আমরা যে তেজস্ক্রিয়তার সূত্র পড়ছিলাম ওইখানের মতো। তো তোমাকে প্রশ্নে কি বের করতে বলছে, প্রশ্নে বের করতে বলছে, এটা একটু সরাই ফেলি, প্রশ্ন তোমাকে বের করতে বলছে কি অর্ধায়ু। অর্ধায়ুকে আমরা কি দ্বারা প্রকাশ করি, টি হাফ। এটার জন্য তেজস্ক্রিয়তার একটা সূত্র ছিল 0.693 ডিভাইডেড বাই কি ছিল, ল্যামডা। ল্যামডাটাকে আমরা বলতাম ক্ষয় ধ্রুবক, কিন্তু আমরা এখানে ক্ষয় ধ্রুবক ইউজ করবো না, আমরা এখানে কি ইউজ করবো, হার ধ্রুবক, ঠিক আছে। তো টি হাফের সূত্র হচ্ছে 0.693 ডিভাইডেড বাই কি কে। তো 0.693 তো থাকক, কে হচ্ছে কি হার ধ্রুবক। হার ধ্রুবকের মান প্রশ্নে আমাকে প্রোভাইড করছে 6.7 ইন্টু tan ইনভার্স কত 4, 6.7 ইন্টু কত tan ইনভার্স কত 4। ওকে, এটা তোমার ক্যালকুলেশন করতে একটু সহজ, যদি কঠিন মনে হয় তাহলে আমি তোমাকে একটু সহজ করে দেই। দেখো এখানে আছে 0.693 আর নিচে আছে 6.7। আমি কি করলাম, 0.693 কে 6.93 লিখলাম, 0.693 কে কি লিখলাম 6.93, তাহলে শেষে একটা tan ইনভার্স 1 দেওয়া লাগবে, ব্যালেন্স করে দিলাম, বুঝছো। জিনিসটা ছিল 0.693, তা আমি এটাকে লিখছি 6.93, তাহলে ব্যালেন্স করতে হলে একটা কি দেওয়া লাগবে, tan ইনভার্স 1, ঠিক আছে। আর নিচেরটা থাকুক 6.7 ইন্টু কত tan ইনভার্স 4। আচ্ছা, এবার দেখো এটা হচ্ছে 6.9, এটা হচ্ছে 6.7, এদেরকে যদি কাটাকাটি করি এটা কিন্তু কাছাকাছি, ঠিক আছে না। একটা 6.7, এটা একটা হচ্ছে 6.9, এটা একটু বড় আর এটা একটু ছোট, ঠিক আছে। তো বড়কে ছোট দিয়ে ভাগ করলাম, যদি 3 কে 3 দিয়ে ভাগ করো কত পাবো বলো তো, 1। আর যদি তুমি 3.1 কে 3 দিয়ে ভাগ করো তাহলে অবশ্যই 1 থেকে একটু বেশি পাবা। সেম কাহিনী এখানে 6.7 কে যদি 6.7 দিয়ে ভাগ করতাম 1 পাইতাম, কিন্তু আমি এখানে 6.93 কে 6.7 দিয়ে ভাগ করতেছি, তাহলে আমরা এখানে 1.1 টাইপের কিছু একটা পাবো। আর এখানে আছে tan ইনভার্স 1, এখানে আছে tan ইনভার্স 4, গুণ করলে হবে কত, tan ইনভার্স কত হয়ে যাবে 3, বুঝছি কিনা, সরি 10 টু দি পাওয়ার 3। এই -4টা উপরে উঠে গেলে +4 হয়ে যাবে, তো -4 + 1 কত হয়ে যাবে 10 কিউব, বুঝছো। তাহলে এটা হচ্ছে আমাদের অর্ধায়ু। আচ্ছা, তারপরে তোমাকে পরের প্রশ্নটাতে কি বলাইছে, দ্বিতীয় ক্রম বিক্রিয়ার কিসের একক, হার ধ্রুবকের একক, ঠিক আছে। ক্ষয় ধ্রুবকের এককটা কত হবে, তৃতীয় ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের এককটা কত হবে। এই এককটা হচ্ছে কি, এই এককটা হচ্ছে পার মোল লিটার পার সেকেন্ড, পার মোল লিটার পার সেকেন্ড। ওকে, তোমাকে একটু কষ্ট করে প্রথম আমি তোমাকে যে জিনিসগুলো বলছি জিএসটির জন্য, প্রথম ক্রম বিক্রিয়ার একক, দ্বিতীয় ক্রম বিক্রিয়ার একক, আর শূন্য ক্রম বিক্রিয়ার একক, আর ফর্মুলাগুলা আর গ্রাফগুলো এগুলো অবশ্যই কি করবা দেখবা, আর প্রত্যেকটার অর্ধায়ের ফর্মুলাগুলো একটু দেখবা ভালো করে, ঠিক আছে। তুমি যদি ওই ভিডিওটা দেখো অ্যাটলিস্ট এখানে একক সূত্র আর গ্রাফগুলো সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবা। ম্যাথগুলো জিএসটির জন্য অত ইম্পর্টেন্ট না, আসলেও প্রথম ক্রম বিক্রিয়ার ম্যাথই আসবে বেশিরভাগ সময়, আর বুয়েট প্রিলির জন্য ইম্পর্টেন্ট আছে, তবে একটু বেশি বড় ক্যালকুলেশন দিবে না, যেহেতু আমাদের বুয়েট প্রিলিতে এমসিকিউ, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছি। আমরা দেন টাইপ 3 তে যাচ্ছি। 3টা হচ্ছে কি লাশাতেলিয়ান নীতি। কি
লাসাতেলের নীতি। এখানে তুমি তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা এগুলো চেঞ্জ করলে কি হবে, কি কাহিনী হবে, কি কাহিনী হবে না, এগুলো একটু তোমাকে বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা ডিরেক্ট এমসিকিউতে যাই, দেখি কি অবস্থা। আচ্ছা, এখানে আমরা লিখছি টাইপ 3-তে তোমার এখানে কি দেওয়া আছে, N2O4 থেকে NO2 তৈরি করছে, বলছে যে কোন পদক্ষেপে সাম্য কোন দিকে যাবে, বামে যাবে। ওকে, কি দেওয়া আছে, N2O4 এটা থেকে কি তৈরি হয়েছে, 2NO2। তোমার এখানে ডেলএইচ কি দেওয়া আছে, পজিটিভ। ডেলএইচ যদি পজিটিভ হয় সেটা কি তাপ উৎপাদী হয় নাকি তাপহারী হয়? অবশ্যই ডেলএইচ পজিটিভ হলে বিক্রিয়াটা তাপহারী, আর ডেলএইচ নেগেটিভ হলে বিক্রিয়াটা কি হয়, তাপ উৎপাদী। দেখো এই ডেলএইচটা হচ্ছে পজিটিভ, যখন তুমি এটাকে বিক্রিয়া অ্যাড করবা তখন সেটা কি হিসেবে কাজ করবে, নেগেটিভ হিসেবে কাজ করবে। এটা কি তোমরা জানো? আমি আবার একটু বলতেছি, ডেলএইচটা পজিটিভ, এটাকে যখন তুমি বিক্রিয়ায় অ্যাড করবা নেগেটিভ আকারে অ্যাড হবে। কেন? কারণ তুমি নিজেই বলছো ভাইয়া ডেলএইচ পজিটিভ হলে বিক্রিয়াটা কি হয়, তাপহারী। কি হয়, তাপহারী। তাপহারী মানে কি, তাপ কি উৎপন্ন করবে নাকি তাপ হারাবে? অবশ্যই তাপ হারাবে। তাহলে দেখো বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ তৈরি করার সময় কতটুকু তাপ হারাইছে, 58 কিলোজুল পার মোল কি করছে, তাপ হারাইছে। ব্যাপারটা কি বুঝছো? যার মানে ডেলএইচটাকে যখন তুমি বিক্রিয়া অ্যাড করবা চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, যদি প্লাস থাকে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। আমি কি করলাম, এই মাইনাসটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে এটা কি গেল, N2O4 প্লাস 58 ইজ ইকুয়াল টু কি হইতেছে, NO2। ঠিক আছে, এবার তোমাকে প্রশ্ন বলছে সাম্য কোন দিকে যাওয়া লাগবে, বামে। ঠিক আছে, সাম্য কোন দিকে যাওয়া লাগবে, বামে। এখন আমি যদি তোমাকে বলি, তুমি যদি এই বিক্রিয়ায় তাপ অ্যাড করো, কি অ্যাড করো, তাপমাত্রা বাড়াও। তুমি যদি কি করো, তাপমাত্রাটাকে বাড়াও। তাপমাত্রার জায়গা হচ্ছে কোনটা, এটা না, 58 কিলোজুল পার মোল, এটাই তো ডেলএইচ। তুমি যদি তাপমাত্রা বাড়াও, কোন জিনিসটা বাড়বে, এই বাম সাইডটা বাড়বে। বাম সাইডটা যদি বাড়ে তাহলে বিক্রিয়া কোন দিকে শিফট হয়ে যাবে, ডান দিকে শিফট হয়ে যাবে। জিনিসটা খুব ইজি, তুমি সবসময় মনে রাখবা যে বেশি থেকে কমের দিকে যাবে। কোন দিক থেকে কোন দিকে যাবে, বেশি থেকে কমের দিকে। তুমি যদি তাপমাত্রা বাড়াও, তাপমাত্রার জায়গা হচ্ছে কোনটা, এটা, তাহলে এই জিনিসটা বড় হয়ে গেছে। এই জিনিসটা যদি বড় হয়ে যায়, জিনিসটা শিফট হয়ে কোন দিকে চলে যাবে, এইদিকে। তো শিফট হয়ে এইদিকে চলে যাওয়া মানে কি, সাম্যটা শিফট হয়ে কোন দিকে গেছে, এই দিক থেকে এই দিকে যাওয়া মানে কি, কোন দিকে যাওয়া, ডানে যাওয়া। তো এখন তো তোমাকে প্রশ্ন বলেছি সাম্য কোন দিকে যাওয়া লাগবে, বামে। তাহলে তুমি কি তাপমাত্রা বাড়াবা নাকি তাপমাত্রা কমাবা? অবশ্যই কি করবা, তাপমাত্রা কমাবা। ব্যাপারটা কি বুঝছো? তাহলে কোন পদক্ষেপে সাম্য বামে যাবে, যদি আমি কি করি, তাপমাত্রাটা কমাই দেই। ওকে, আচ্ছা, দেন পরের প্রশ্ন তোমাকে কি বলছে, N2 প্লাস 3H2 বিক্রিয়া করে 2NH3 তৈরি করছে। তোমাকে বলছে চাপ প্রয়োগে সাম্য কোন দিকে যাবে, N2 3H2 কি তৈরি করছে, 2NH3। এখন যদি আমি চাপ প্রয়োগ করি, দেখো চাপ প্রয়োগের চাপের প্রভাবটা হচ্ছে কিসের উপর নির্ভর করে, মোল সংখ্যার উপরে। কিসের উপরে, মোল সংখ্যার উপরে। যেমন এখানে টোটাল কয় মোল আছে, এখানে আছে 4 মোল, আর এখানে কয় মোল আছে, 2 মোল। আমি যদি চাপ প্রয়োগ করি, বেশি থেকে কমের দিকে যাবে। তোমাকে অলরেডি একবার বলে আসছি, বেশি থেকে সবসময় কোন দিকে যাবে, কমের দিকে। যদি আমি চাপ প্রয়োগ করি, সাম্যটা এই দিক থেকে এই দিকে যাবে, তার মানে সাম্যটা কোন দিকে যাচ্ছে, ডান দিকে। আর যদি আমি চাপ কমাই দিই, তাহলে সাম্যটা কোন দিকে আসবে, বামে। ঠিক আছে, তো তোমাকে বলছে কি, চাপ প্রয়োগ করলে সাম্য কোন দিকে যাবে, ডানে যাবে। বুঝছি? আর এটারও একটা ভিডিও আছে অ্যাডমিশন সিরিজে, তুমি যদি প্লেলিস্টটা চেক করো, কেমিস্ট্রি প্লেলিস্টটা, ওইখানে তুমি একটা ভিডিও পাবা লাসাতেলিয়ালিটির, একদম সহজভাবে ব্যাখ্যা করা আছে। আশা করি আমরা বুঝতে পারবো। ঠিক আছে, দেন আমরা 4 এর দিকে তাকাই। 4 এ কি বলছে, কেপিকেসি আর রিলেশন বিটুইন কেপিকেসি আর কেপিকেসি চেঞ্জ উইথ দ্য রিঅ্যাকশন। মানে কি, তোমার কেপিকেসিটা জানা লাগবে, আর রিলেশন বিটুইন কেপিকেসি, কেপি আর কেপিকেসির মধ্যে সম্পর্ক জানা লাগবে, আর বিক্রিয়ার সাথে সাথে কেপিকেসিটা কেমনে চেঞ্জ হয় ওইগুলো একটু জানা লাগবে। ওকে, তো কেপি আর কেসি তো আমরা সবাই মোটামুটি চিনি। কেপিটা হচ্ছে কি, উৎপাদের আংশিক চাপ, উৎপাদের আংশিক চাপকে কি করব, বিক্রিয়কের আংশিক চাপ দিয়ে ভাগ করব। ঠিক আছে, আর কেসিটা হচ্ছে কি, উৎপাদের ঘনমাত্রাকে বিক্রিয়কের ঘনমাত্রা দিয়ে ভাগ করব। কেপি আর কেসির মধ্যে একটা সম্পর্ক আছে, সম্পর্কটা আমি একটু মনে করাই দিই। কেপি সমান সমান ছিল কেসি আর টি টু দি পাওয়ার কি ছিল, ডেল এম। ঠিক আছে, কেপি আর কেসির মধ্যে সম্পর্কটা কি ছিল, কেপি সমান সমান কেসি আর টি টু দি পাওয়ার কি ছিল, ডেল এম। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে কি, বিক্রিয়ার সাথে সাথে এটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, আমি একটু বিক্রিয়ার দুই একটা বিক্রিয়া লিখি, ছোট ছোট, যে বিক্রিয়াগুলো বেশি ফেস করবা। যেমন PCl5, এটাকে যদি আমরা বিয়োজন ঘটাই, তখন এখান থেকে কি তৈরি হয় বলতো, PCl3 প্লাস কি তৈরি হবে, Cl2। ঠিক আছে, এটার কেপি এর ইকুয়েশনটা কি ছিল, এটার কেপি এর ইকুয়েশনটা ছিল আলফা স্কয়ার পি ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস আলফা স্কয়ার। ঠিক আছে, PCl5 থেকে PCl3 আর Cl2 তৈরি করার পরে যে বিক্রিয়াটা হবে, এটার কেপিটা হচ্ছে কি আলফা স্কয়ার পি ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস আলফা স্কয়ার। ওকে, আর যদি N2O4 থেকে NO2 তৈরি হয় দুইটা, তখন কেপি এর ইকুয়েশনটা ছিল এরকম, 4 আলফা স্কয়ার পি a স্কয়ার মাইনাস আলফা স্কয়ার। ওকে, আচ্ছা, তাহলে কেপি এর ইকুয়েশন, আর এখানে যে কেসিটা আছে, কেসির ইকুয়েশনটা আমার ঠিক মনে নাই, একবার একটু শিওর হওয়া লাগবে। আমি বইটা উল্টাই তোমাকে শিওর হয়ে দেখাইতেছি। ঠিক আছে,
ঠিক আছে, এইগুলো যদি জেনে থাকো তাহলে তোমার কিন্তু এমসিকিউ করতে খুব ইজি লাগবে। আচ্ছা, এটা হচ্ছে N2O4, এটা হচ্ছে 4 আলফা স্কোয়ার A মাইনাস আলফা ইন্টু ভি, আর এটারটা মেবি আলফা স্কোয়ার A মাইনাস আলফা ইন্টু ভি। হ্যাঁ ঠিক আছে, যা মনে ছিল এটা ছিল কি আলফা স্কোয়ার A মাইনাস আলফা ইন্টু কি ভি, আর এটা হচ্ছে 4 আলফা স্কোয়ার A মাইনাস আলফা ইন্টু ভি। আচ্ছা খেয়াল করে দেখো এই ইকুয়েশনের সাথে এই ইকুয়েশনের ডিফারেন্সটা কোথায়, এইখানের সাথে এখানে ডিফারেন্সটা হচ্ছে এখানে 4টা থাকবে না, এখানে জাস্ট কি থাকবে 4টা থাকবে। আমি একটু তোমাকে পরিচয়গুলো মনে করাই দিই। পিটা হচ্ছে কি চাপ, ঠিক আছে, আলফাটা হচ্ছে কি বিয়োজন ধ্রুবক, আলফার পরিচয় কি বিয়োজন ধ্রুবক, আর এ হইতেছে কি আদি ঘনমাত্রা, এটা হচ্ছে কি আদি ঘনমাত্রা। তো আমরা একটা অঙ্ক এরকম টাইপের দেখবো, তাই এই জিনিসটা আশা করি ধরতে পারবো। ওকে, যেমন টাইপ 4 এর প্রথমে একটা ম্যাথে দেওয়া আছে কি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1.5 অ্যাটমসফিয়ার চাপে 15.6% PCl5 কি হয়েছে বিয়োজিত হয়েছে। তো তোমাকে কি বের করতে বলছে, কেপিটা কত। তো আমরা কেপি এর ফর্মুলাটা কি শিখছি, কেপি সমান সমান কি, এখন এখানে খেয়াল করতে হবে কোন বিক্রিয়া, PCl5 এর বিক্রিয়া। PCl5 এর বিক্রিয়াটা কি ছিল, PCl3 আর কত Cl2, আর এটা কেপি এর ফর্মুলাটা ছিল আলফা স্কয়ার পি এ স্কয়ার মাইনাস কি আলফা স্কয়ার। ওকে, তো তোমাকে এখানে প্রশ্ন বলে দিছে আলফার মান হচ্ছে কত 15.6%। আচ্ছা 15.6%, আলফার পরিচয় ছিল বিয়োজন ধ্রুবক, তো তোমাকে বলছে কতটুকু বিয়োজিত হয়েছে 15.6%, আর প্রেসার দেওয়া আছে কত 1.5 অ্যাটমসফিয়ার, আর কিছু কি দেওয়া আছে টেম্পারেচার দেওয়া আছে, এটা যেটা লাগতেছে না। আচ্ছা আলফা ইজ ইকুয়াল টু 15.6%, তার মানে আলফার মানটা হচ্ছে কত 0.156, বুঝছো। পার্সেন্টেজ ভাঙানোর সিস্টেম কি 100 দিয়ে কি করা ভাগ করা, তাহলে আমরা পার্সেন্টেজ ভাঙাই ফেললাম। আচ্ছা তাহলে আমাদের আদি মূল সংখ্যাটাকে আমরা কি ধরে নিলাম, আদি মূল সংখ্যাটাকে আমরা 1 ধরে নিলাম, ঠিক আছে। তাহলে যদি আদি মূল সংখ্যা 1 হয় তাহলে কতটুকু বিয়োজিত হয় 0.156 পরিমাণ বিয়োজিত হয়। তাহলে 0.156 তার উপর স্কয়ার ইনটু পি এর মান হচ্ছে 1.5, এ এর মান হচ্ছে 1 স্কয়ার মাইনাস 0.156 স্কয়ার। ওকে, তো এই ক্যালকুলেশন নরমালি জিএসটি তে দেওয়ার কথা না, যেখানে ক্যালকুলেটর अवेलेबल আছে ওইখানে দেওয়ার কথা। তো আমরা এটার ক্যালকুলেশনটা করতেছি না, ঠিক আছে। যেমন তার এই পরের এমসিকিউটা ইম্পর্টেন্ট, একটু খেয়াল করো। N2 + 3H2 বিক্রিয়া করে কি তৈরি করছে 2NH3, এখানে Kc এর মান তোমাকে দেওয়া আছে 0.64, তো তোমাকে বলছে হাফ N2 + 3/2H2 বিক্রিয়া করে NH3 যদি তৈরি করে তাহলে তোমার Kc এর মানটা কত হবে। জিনিসটা আমি তোমাকে একটু সামারাইজ করি। ওইখানে তোমার কি তোমাকে দেওয়া আছে N2 + 3H2, এরা বিক্রিয়া করে কি তৈরি করছে 2NH3। এই বিক্রিয়াটাকে তুমি এখানে কেসি যেটা হবে, কেসি দেওয়া আছে 0.64, এই বিক্রিয়াকে তুমি কি করছো হাফ দিয়ে ভাগ করে দিছো, বা হাফ দিয়ে গুণ করছো, সরি হাফ দিয়ে কি করছো গুণ করছো, বা 2 দিয়ে ভাগ করছো, তাহলে তখন কেসিটা কত হবে। তো আমি তোমাকে সোজা একটা হিসাব বলি, দুইটা কেপি কেসির ক্ষেত্রে দুইটা বৈশিষ্ট্য তুমি একটু মনে রাখবা। ধরো এ থেকে বি বিক্রিয়া করলো, বিক্রিয়া করে বি তৈরি করছে, এখানে কেসি এর মান যেটা হবে, যদি উল্টা বিক্রিয়া করে বি থেকে এ, তখন কেসি এর মানটা হবে কি এটার উল্টাটা। কি বললাম, সম্মুখমুখী বিক্রিয়ার কেসি এর মান আর পশ্চাৎমুখী বিক্রিয়ার কেসি এর মান কি হবে, একটার বিপরীত হবে। একটা যদি 5 হয় তাহলে অপোজিটটা কি হবে 1/5। ব্যাপারটা কি বুঝছো, ফরওয়ার্ড রিঅ্যাকশনের কেসি যদি 5 হয় তাহলে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের কেসিটা কত হবে 1/5, সোজা হিসাব। আচ্ছা ধরো তোমার এ থেকে বিক্রিয়া করে বি তৈরি করলো, তুমি বিক্রিয়াটাকে n দিয়ে গুণ করে দিলা, ঠিক আছে। এই বিক্রিয়ার কেসিটা ছিল এটা, এখন তুমি এটাকে n দিয়ে যদি গুণ করো তখন কি কেসি সেম থাকবে না, কেসিটা হয়ে যাবে হোল টু দি পাওয়ার কত n, মানে তুমি যেই সংখ্যা দিয়ে গুণ করবা কেসিটা ওইটার পাওয়ার হয়ে যাবে, বুঝতে পারছো। একটা বিক্রিয়াকে তুমি যেই সংখ্যা দিয়ে গুণ করবা কেসিটা কি হয়ে যাবে তার পাওয়ার। যেমন আমাদের বিক্রিয়াতে কেসি ছিল কত 0.64, আমরা বিক্রিয়াকে কত দিয়ে গুণ করছি 2 দিয়ে গুণ করছি নাকি হাফ দিয়ে গুণ করছি বলো তো, আমরা বিক্রিয়াকে হাফ দিয়ে গুণ করছি, তাহলে কি হয়ে যাবে কেসি টু দি পাওয়ার কি হয়ে যাবে হাফ। আচ্ছা কেসি এর মানটা ছিল 0.64, আর কোনো কিছুর পাওয়ার যদি হাফ থাকে ওটাকে আমরা কি বলি রুট বলি, তাহলে 0.64 কে যদি রুট করি তাহলে এটা কি দাঁড়ায় 0.8 দাঁড়ায়। ব্যাপারটা কি বুঝছো, এটা কিন্তু সাস্টে আসছিল এবং এটা ইম্পর্টেন্ট টাইপ। ওকে, তাহলে আমাদের কেসি এর মানটা কত দাঁড়াইতেছে 0.8। আচ্ছা তারপরে তোমাকে কি বলছে N2 + 3H2 বিক্রিয়া করে 2NH3 তৈরি করলে এখানে কেপি আর কেসি এর মধ্যে সম্পর্ক কত, N2 আর 3H2 এরা বিক্রিয়া করে কি তৈরি করছে 2NH3। তো তোমাকে বলছে কেপি আর কেসির মধ্যে সম্পর্ক কত, কেপি সমান সমান কি ছিল কেসি আর টি টু দি পাওয়ার কি ছিল ডেল এন। ডেল এনটা হচ্ছে কি উৎপাদ বিয়োগ বিক্রিয়ক, যেমন এখানে উৎপাদে কয় মোল আছে, উৎপাদে আছে 2 মোল, আর বিক্রিয়কে আছে কয় মোল 4 মোল, তাহলে এখানে কি দাঁড়াইতেছে 2 - 4 কত দাঁড়াইতেছে -2, তাহলে এখানে কি দাঁড়াইতেছে কেপি সমান সমান কেসি আর টি টু দি পাওয়ার কত
-2। ঠিক আছে, এটাই হচ্ছে কেপি আর কেসির মধ্যে সম্পর্ক। ওকে, আশা করি আমরা বুঝতে পারছি। আচ্ছা, তারপরে টাইপ 5 এ ছিল কি? টাইপ 5 এ ছিল এসিডের তীব্রতা নির্ণয়। এসিডের তীব্রতা নির্ণয়টা একটু ভালো করে পড়া লাগবে, কারণ এখান থেকে প্রায় সময় এমসিকিউ আসে। এটার একটা ভিডিও ছিল, যদিও ভিডিওটা এখন প্রাইভেট করা, তোমরা চাইলে আমি দিব না, সমস্যা নেই ইনশাল্লাহ। একটু সমস্যার কারণে প্রাইভেট করা হয়েছে। আচ্ছা, তো তোমাকে এখানে কি বলছে? এসিডের তীব্রতা নির্ণয়, আর এখানে অক্সো অ্যাসিড, হাইড্রাসিড, এগুলো তীব্রতা ক্রমটা তোমাকে কি করতে হবে? জানতে হবে। তো এসিড হইতেছে আমরা মেইনলি হচ্ছে, আমি একটু শর্ট করে তোমাকে এখানে বলে দিচ্ছি, সমস্যা নেই। আশা করি এইটুকু বুঝলেও তুমি মোটামুটি এমসিকিউ আনসার করতে পারবা। আচ্ছা, এসিডটা মেইনলি হচ্ছে দুই রকম, একটা হচ্ছে কি জৈব অ্যাসিড, আর একটা হচ্ছে কি অজৈব অ্যাসিড। জৈব অ্যাসিড হচ্ছে কি, যেখানে কি থাকবে? কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে, অক্সিজেন থাকবে। আর অজৈব অ্যাসিড কি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন একত্রে থাকবে না। ওই অজৈব অ্যাসিডকে আমরা দুই রকমে ভাগ করি, একটা হচ্ছে হাইড্রাসিড আর একটা হচ্ছে কি অক্সো অ্যাসিড। ওকে, কি বললাম? অ্যাসিড কয় রকম? দুই রকম, একটা হচ্ছে জৈব আর একটা হচ্ছে অজৈব। জৈবটা হচ্ছে CHO, আর অজৈবটা হচ্ছে কি হাইড্রাসিড অথবা অক্সো অ্যাসিড। খেয়াল করে দেখো, জৈব অ্যাসিডটা কিন্তু আমরা খাইতে পারি, অজৈব অ্যাসিড আমরা খাইতে পারি না। তো যে জিনিসটা আমরা খাইতে পারবো, অবশ্যই এটা তীব্রতা কি বেশি হবে না কম হবে? অবশ্যই এটা তীব্রতাটা কম। তাহলে জৈব অ্যাসিড আর অজৈব অ্যাসিডের মধ্যে কার তীব্রতা বেশি? অবশ্যই অজৈব অ্যাসিডের তীব্রতা বেশি। আচ্ছা, অজৈব অ্যাসিডের মধ্যে দুই প্রকার অ্যাসিড আছে, একটা হচ্ছে হাইড্রাসিড আর একটা হচ্ছে অক্সো অ্যাসিড। তো এই দুইটার মধ্যে কার তীব্রতা বেশি? মনে রাখবা যে অক্সো অ্যাসিডের তীব্রতা বেশি। ঠিক আছে, হাইড্রাসিড আর অক্সো অ্যাসিডের মধ্যে কার তীব্রতা বেশি? অক্সো অ্যাসিডের। ঠিক আছে। আচ্ছা, হাইড্রাসিডের ব্যাপারটা কিসের উপর ডিপেন্ড করে? যে হাইড্রাসিডের মধ্যে যে অ্যানায়নটা থাকবে, অ্যানায়নের আকার যদি বড় হয়, অ্যানায়নের আকার বড় হইলে এসিডের তীব্রতা কি হবে? বাড়বে, এসিডের তীব্রতাটা বড় হবে। আর অক্সো অ্যাসিডের ক্ষেত্রে সেন্ট্রাল অ্যাটমের বা কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যত বেশি হবে, জারণ মান যত বেশি হবে, এসিডের তীব্রতা তত কি হবে? বেশি। ব্যাপারটা কি বুঝছো? আমি আবার একটু রিপিট করতেছি। আমাদের এসিড দুই প্রকার, একটা জৈব একটা অজৈব। জৈবটা হচ্ছে দুর্বল, অজৈবটা শক্তিশালী। অজৈবের মধ্যে দুই প্রকার আছে, হাইড্রাসিড আর অক্সো অ্যাসিড। এই দুটোর মধ্যে আবার হাইড্রাসিড দুর্বল, অক্সো অ্যাসিড তীব্র। হাইড্রাসিডের তীব্রতা ডিপেন্ড করে কিসের উপরে? অ্যানায়নের আকারের উপরে। অ্যানায়নের আকার যত বড় হবে, এসিডের তীব্রতা তত কি হবে? বেশি। আর অক্সো অ্যাসিডের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু বা সেন্ট্রাল অ্যাটমের জারণ মান যত বেশি হবে, এসিড তীব্রতা তত কি হবে? বেশি। ঠিক আছে, তাহলে আমরা একটা এমসিকিউ বা দুইটা এমসিকিউ প্র্যাকটিস করলে আশা করি ক্লিয়ার হবে। যেমন আমাদের এখানে নাই। আচ্ছা, একটু দাঁড়াও। যেমন তোমাকে কি বলছে? নিচের কোনটা সবল অ্যাসিড? ওকে, তো এখানে খেয়াল করে দেখো, এখানে যে পাঁচটা অপশন আছে, পাঁচটা অপশনের মধ্যে কিন্তু কোনোটাতেই কার্বন নাই। তার মানে এগুলো সবগুলোই কি অ্যাসিড? এগুলো সবগুলোই অজৈব অ্যাসিড। হ্যাঁ, এগুলো সবগুলোই কি অ্যাসিড? অজৈব অ্যাসিড, যেহেতু কোনোটাতেই কি নাই? কার্বন নাই। খেয়াল করে দেখো, এটার মধ্যে কোনো রকম অক্সিজেন নাই, তাহলে এটা হচ্ছে কি হাইড্রাসিড। আর এটা তো অক্সিজেন আছে, এটা তো অক্সিজেন আছে, এটা তো অক্সিজেন আছে, এটা তো অক্সিজেন আছে, তাহলে এগুলো হচ্ছে কি অক্সো অ্যাসিড। আচ্ছা, তো হাইড্রাসিডের তীব্রতাটা অবশ্যই কি কম, কিন্তু প্রশ্নে আমার কাছে কি চাইছে? সবল চাইছে। কোনটা সবল? তাহলে সবল হওয়ার ক্ষেত্রে ও পিছাই গেছে, ও নাই। ঠিক আছে, কারণ আমরা জানি যে হাইড্রাসিডের তীব্রতাটা কম, কার বেশি? অক্সো অ্যাসিডের তীব্রতাটা বেশি। এইটা আর এইটা, এগুলো এখনো রেসের মধ্যে আছে। তো এদের তীব্রতাটা মাপার উপায় কি বলছিলাম? কেন্দ্রীয় পরমাণুর কিসের উপরে? জারণ মানের উপরে। যেমন HNO2, এখানে আমাদের কেন্দ্রীয় পরমাণুকে নাইট্রোজেন, এটা জারণ মান মাপা লাগবে। ঠিক আছে, হাইড্রোজেনের জারণ মান হয় কত? +1। অক্সিজেনের জারণ মান হয় কত? -2। তাহলে -2 সাথে যদি 2 গুণ করি কত হয়? -4। ঠিক আছে, তাহলে নাইট্রোজেনের জারণ মানটা কত হচ্ছে? নাইট্রোজেনের জারণ মানটা দাঁড়াইতেছে +3। ব্যাপারটা কি বুঝছি? দেখো তো, হাইড্রোজেনের +1, নাইট্রোজেনেরটা জানি না, ওইটাকে ধরছি x, অক্সিজেনের -2, দুইটা আছে -4, ইজ ইকুয়াল টু কত? 0। তাহলে তুমি এখান থেকে x এর মান বের করলে কত পাইতেছো? 3। ঠিক আছে, আচ্ছা, তারপরে H3PO4, এখানে যদি তুমি সেম ভাবে বের করো, হাইড্রোজেনের জারণ মানে 1, তিনটা হাইড্রোজেন তাই 3, অক্সিজেনের ফসফরাসের x আর অক্সিজেনের -2 -8, তুমি এখান থেকে x এর মান বের করলে কত পাবো? 5। তো বাকি এই H2SO3, এখানে সালফারের জারণ মান বের করলে কত আসবে জানো? সালফারের জারণ মান বের করলে আসবে 4। আর লাস্টে যেটা আছে H3PO3, এখানে যদি ফসফরাসের জারণ মান বের করে কত আসবে? 3। তাহলে সবচেয়ে বেশি জারণ মান কোথায়? এখানে। তাই এটাই হচ্ছে কি সবচেয়ে বেশি সবল। ঠিক আছে, আচ্ছা, 2 নাম্বার প্রশ্নে তোমাকে বলেছে নিচের কোনটার পিএইচ 7 অপেক্ষা বেশি। তো আমরা জানি যে অ্যাসিডের পিএইচ 7 থেকে বেশি হয় নাকি ক্ষারের পিএইচ 7 থেকে বেশি হয়? অবশ্যই ক্ষারের পিএইচটাই 7 থেকে বেশি। ঠিক আছে, অবশ্যই ক্ষারের পিএইচটা কি 7 থেকে বেশি। তো একটু খেয়াল করো, এটা হচ্ছে অ্যাসিড, অ্যাসিডের পিএইচ তো জীবনও 7 থেকে বেশি হওয়ার চান্স নাই, তাহলে এটা চলে গেছে। এটাও লবণ, এটাও লবণ, আবার এটাও কি লবণ। ঠিক আছে, এটাও লবণ, এটাও লবণ, এটাও কি লবণ। এখন দেখো, একটু খেয়াল করে দেখো,
এই লবণটা আসলে কার কার কারণে তৈরি হয়েছে? এই লবণটা তৈরি হয়েছে NaOH আর কার কারণে? HCl এর কারণে, তাই না? NaCl কার কারণে তৈরি হয়েছে? NaOH আর HCl এর কারণে। NH4Cl এটা কার কারণে তৈরি হয়েছে? NH4OH আর HCl এর কারণে। আর Na2CO3 এটা কার কারণে তৈরি হয়েছে? এটা হচ্ছে NaOH আর H2CO3 এর কারণে। এখন আমার একটু বলো, দুইটা মানুষ আছে, ঠিক আছে? দুইটা মানুষের মধ্যে এই যে কে রাজত্ব করবে ওটা ডিপেন্ড করে আসলে কার উপরে? যার পাওয়ার বেশি তার উপরে, তাই না? তো বলো তো, এই এসিড আর এই ক্ষারের মধ্যে দোনোজনে কিন্তু স্ট্রং, ঠিক আছে? দোনোজনে কিন্তু কি স্ট্রং, তাহলে তারা যে লবণটা তৈরি করবে এই লবণটা একদম কি হবে? নিউট্রাল, কারণ একটাকে কি করে ফেলবে? প্রশম করে ফেলবে। কিন্তু এটা একটু খেয়াল করো, এটা হচ্ছে কি দুর্বল ক্ষার আর এটা হচ্ছে কি সবল অ্যাসিড। তো এইখানে যে লবণটা তৈরি হবে এই লবণটার একটা কি বৈশিষ্ট্য থাকবে? অ্যাসিডিক বৈশিষ্ট্য থাকবে, কারণ এখানে অ্যাসিডটা কি ছিল? স্ট্রং ছিল। এখানে একটু খেয়াল করো, এটা সবল ক্ষার, এটা দুর্বল অ্যাসিড। এখানে যে লবণটা তৈরি হবে এই লবণটা আসলে কি ক্ষারের বৈশিষ্ট্যগুলো থাকবে। তো তোমাকে বলছে যে প্রশ্নে কি কার পিএইচটা বেশি? অবশ্যই যেখানে ক্ষারের বৈশিষ্ট্য বেশি থাকবে ওইখানে পিএইচটা কি হবে? বেশি, ঠিক আছে? আচ্ছা, তারপরে তোমাকে টাইপ 6 এর নামটা কি ছিল একটু খেয়াল করো। পিএইচ ক্যালকুলেশন, সবল অ্যাসিড দুর্বল অ্যাসিডের পিএইচ, ঠিক আছে? তো আর তোমাকে এখানে এমসিকিউর জন্য কিছু জিনিস পড়া লাগবে, যেমন ত্বকের পিএইচ কত, মাটির পিএইচ কত, মূত্রের পিএইচ কত, রক্তের পিএইচ কত। এই জিনিসগুলো অবশ্যই তোমাকে কি করতে হবে? একদম মুখস্থ করতে হবে, ঠিক আছে? আমি এগুলো দেখাইলাম না, তোমাকে পিএইচ ক্যালকুলেশনটা দেখাবো, ঠিক আছে? পিএইচ ক্যালকুলেশন কিন্তু নর্মাল না, মানে নর্মাল হচ্ছে কি সবল অ্যাসিড আর দুর্বল অ্যাসিড এই দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে। নর্মালি আমরা যেমন পিএইচ বের করি, দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে কিন্তু পিএইচ এর ফর্মুলা সেম না। আচ্ছা, পিএইচ বের করার মেইন ফর্মুলাটা কি ছিল? পিএইচ সমান সমান কি ছিল? মাইনাস লগ অফ কি H প্লাস। এটারও অ্যাডমিশন সিরিজে একটা ভিডিও আছে এবং এটা ক্যালকুলেটর ছাড়া কেমনে করতে হয় ওইটার একটা ভিডিও আছে, ঠিক আছে? একটু দেখে নিবা। তো আমি এখানে তোমাকে খুব ইজিলি করানোর চেষ্টা করব। মাইনাস লগ অফ কি H প্লাস। H প্লাসটা হচ্ছে কি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। যেমন আমাকে প্রশ্নে বলেছে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা হচ্ছে কত? 0.05। তাহলে আমাদের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হচ্ছে কত? 0.05। একটু খেয়াল করো, সালফিউরিক অ্যাসিড আসলে কয়টা হাইড্রোজেন দেয়? সালফিউরিক অ্যাসিডে দুইটা হাইড্রোজেন আছে, তার মানে সে কয়টা হাইড্রোজেন দিবে? দুইটা। তাহলে আমাকে এখানে 0.05 এর সাথে কত গুণ করা লাগবে? 2। যদি এখান থেকে 3টা হাইড্রোজেন আসতো 3 দিতাম, যদি একটা আসতো তাহলে 1 দিতাম, যদি 5টা আসে তাহলে কত দিব? 5। তাহলে এখানে কি দাঁড়াইতেছে? মাইনাস লগ অফ কি 0.05 এর সাথে যদি 2 গুণ করি তাহলে কত হয় বলতো? 0.01। তাহলে এটা কি দাঁড়াইতেছে? মাইনাস লগ অফ কত? tan ইনভার্স 2। দ্যাট মিন্স আমাদের পিএইচ কত দাঁড়ায়? 2। বুঝছি? পিএইচ বের করা ফর্মুলা কি ছিল? মাইনাস লগ অফ H প্লাস। এখানে H প্লাস হচ্ছে কি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। এই H2SO4 কিন্তু সবল অ্যাসিড। H2SO4 কি অ্যাসিড? সবল অ্যাসিড। তাই আমরা এখানে ডিরেক্ট তার ঘনমাত্রাটা ইউজ করছি কত? 0.05। যেহেতু দুইটা হাইড্রোজেন দিচ্ছে তাই 2 গুণ করছি। আর এখানে আমরা কি করছি? tan ইনভার্স 2 লিখে মাইনাসটা সামনে, মাইনাস 2টা সামনে চলে আসলে প্লাস 2 হয়ে যাবে। আর log 10 এর ভ্যালু কত? 1। ঠিক আছে? এটা তুমি পিএইচ এর ভিডিওটা দেখলে একদম ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, একটু খেয়াল করো, পরের যে অ্যাসিডটা আছে এই অ্যাসিডটা কিন্তু দুর্বল অ্যাসিড। ঠিক আছে? পরের অ্যাসিডটা কি? দুর্বল অ্যাসিড, CH3COOH। ঠিক আছে? CH3COOH। সে কিন্তু কয়টা হাইড্রোজেন দিবে? সে দিবে CH3COO মাইনাস প্লাস H প্লাস। সে কয়টা হাইড্রোজেন দেয়? একটা। তো পিএইচ এর ফর্মুলাটা কি হবে? মাইনাস লগ অফ কত? H প্লাস। এখন কি আমি ডিরেক্ট এই হাইড্রোজেনের ঘনমাত্রাটা বসাইতে পারবো? না, এখানে ঘনমাত্রা কত আছে? 0.1। আমি কিন্তু ডিরেক্টলি 0.1 বসাইতে পারবো না। ঠিক আছে? এটা হচ্ছে কিসের সাথে? সবল অ্যাসিড আর দুর্বল অ্যাসিডের পার্থক্য। সবল অ্যাসিডে আমি ডিরেক্ট ঘনমাত্রা বসাইতে পারি, কিন্তু দুর্বল অ্যাসিডে আমি কখনোই ডিরেক্ট ঘনমাত্রা বসাইতে পারবো না। তাহলে দুর্বল অ্যাসিডের ঘনমাত্রাটা কেমনে বসাবো? এটার ঘনমাত্রাটা বসাইতে হলে তোমাকে এখানে কি করতে হবে? Ka ইন্টু C কে গুণ করে তারপরে বসাইতে হবে। তোমাকে Ka হচ্ছে বিয়োজন ধ্রুবক, যেটা তোমাকে প্রশ্নে দিয়ে দিবে। কত দেওয়া আছে দেখো তো? 1.8 ইন্টু কত? tan ইনভার্স 5। ঠিক আছে? তুমি কি করবা? এখানে Ka টাকে প্রথমে বসাবা, এটার সাথে C হচ্ছে ঘনমাত্রা, এটাকে কি করবা? গুণ করবা। গুণ করে যেটা আসবে ওইটাকে গিয়ে তুমি এখানে বসাবা। বুঝছো? এইটাই হচ্ছে সবল অ্যাসিড আর দুর্বল অ্যাসিডের বেসিক ডিফারেন্স। ঠিক আছে? সবল অ্যাসিডে আমরা ডিরেক্ট ঘনমাত্রা ইউজ করতে পারি, কিন্তু দুর্বল অ্যাসিডে আমরা কখনোই ডিরেক্ট ঘনমাত্রা ইউজ করতে পারবো না। এটাকে ইউজ করতে হইলে তোমার কি প্রথমে কি করতে হবে? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হচ্ছে কি √Ka ইন্টু C। Ka হচ্ছে বিয়োজন ধ্রুবক আর C হচ্ছে কি ঘনমাত্রা। ওকে? আচ্ছা, তাহলে টাইপ 6 ও পারছি। 7টা হচ্ছে কি বাফা দ্রবণ, আর বাফা দ্রবণের প্রকারভেদ, বাফা দ্রবণের পিএইচ। ঠিক আছে? তো নরমালি বাফা দ্রবণ থেকে এমসিকিউ গুলো যেগুলো আসে এগুলো খুব ছোট ছোট আসে, তোমার বাফারের বড় বড় ম্যাথ কখনোই পরীক্ষায় দিবে না। আচ্ছা, বাফা দ্রবণটা দুই রকম, একটা হচ্ছে অম্লীয় বাফার আর একটা হচ্ছে ক্ষারীয় বাফার। একটু তোমাকে খালি জাস্ট এগুলো সম্পর্কে বলবো, অম্লীয় বাফার আর ক্ষারীয় বাফার সম্পর্কে। অম্লীয় বাফার কিভাবে বানাবো? তোমাকে একটা দুর্বল অ্যাসিড নিতে হবে। তোমাকে অম্লীয় বাফার বানাতে হলে একটা দুর্বল অ্যাসিড নিতে হবে, আর দুর্বল অ্যাসিডটার সাথে
একটা সবল ক্ষার নিতে হবে, ওই ক্ষারের বিক্রিয়ায় যে উৎপন্ন যে লবণটা হবে ওই লবণটাকে এখানে আনতে হবে। তাহলে বলতো CH3COOH এর সাথে যদি আমরা NaOH কে বিক্রিয়া করাই তাহলে এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো CH3COO কত Na, CH3COO Na। তাহলে এই দুইটার মিক্সচারটাকে আমরা কি বলতেছি, অম্লীয় বাফার। কি বললাম, অম্লীয় বাফার কেমনে বানাবো, দুর্বল অ্যাসিডকে নিব আর দুর্বল অ্যাসিডের সাথে সবল ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণটাকে নিব, ব্যাপারটা কি বুঝছি? আচ্ছা এবার হচ্ছে কি ক্ষারীয় বাফার। ক্ষারীয় বাফারও সেম, তোমাকে দুর্বল ক্ষার নিতে হবে। দুর্বল ক্ষার আমি কাকে নিছি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এই দুর্বল ক্ষারের সাথে তোমাকে একটা সবল অ্যাসিডকে বিক্রিয়া করাইতে হবে, বিক্রিয়া করানোর পরে যে লবণটা আসবে তোমাকে ওইটাকে নিতে হবে, ঠিক আছে? তাহলে এখানে কি নিতে হবে, NH4Cl, ঠিক আছে? এটা হচ্ছে অম্লীয় বাফার, এটা হচ্ছে ক্ষারীয় বাফার। এই দুইটা এমসিকিউ প্রায় সময় আসে। তো আমাদের এখানে কি প্রশ্নগুলো আমরা তুলছি একটু দেখা যাক। যেমন মানুষের রক্তের প্রধান বাফার কোনটা, মানুষের রক্তের প্রধান বাফার হচ্ছে বাইকার্বনেট বাফার। এটা কিন্তু একটা এমসিকিউ, ফেমাস এমসিকিউ, মেডিকেলে সবচেয়ে ফেমাস। মানুষের রক্তের প্রধান বাফার হচ্ছে কি বাইকার্বনেট বাফার। ওকে, একটু রক্তের বাফার ক্রিয়াটা একটু দেখবা বই থেকে, বাইকার্বনেট আছে, বাইফসফেট আছে। আচ্ছা তারপরে তোমাকে কি বলছে, CH3COOH প্লাস CH3COO Na কে যদি আমরা মিশাই, ওইখানে যদি CH3COOH যোগ করি তাহলে কি হবে, তো CH3COOH আর CH3COO Na মিশ্রণটাকে আমরা কি বলি, বাফার বলি। আর বাফারের সংকেত কি ছিল, সংজ্ঞাটা কি ছিল, যে দ্রবণে আমরা যদি সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করি পিএইচটা কি থাকে, অপরিবর্তিত থাকে, তাকে কি বলে, বাফার বলে, ঠিক আছে? বাফারের সংজ্ঞাটাই ছিল কি, যে দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করলে পিএইচটা কি থাকে, অপরিবর্তিত থাকে, তাকে কি বলে, বাফার বলে। এটা একটা অম্লীয় বাফার। এখানে যদি আমরা অ্যাসিড যোগ করি তাহলে এটা কি থাকবে, পিএইচটা অপরিবর্তিত, ঠিক আছে? তো তোমাকে বলছে যে CH3COOH যোগ করলে কি হবে, পিএইচটা কি থাকবে, অপরিবর্তিত থাকবে, ঠিক আছে? আচ্ছা এরপরে আমাদের টাইপ 8টা হচ্ছে কিসের, টাইপ 8টা হচ্ছে তোমার প্রশমন তাপ, বিক্রিয়া তাপ, গঠন তাপ, দহন তাপ, এগুলো থেকে, ঠিক আছে? তোমাকে অবশ্যই খেয়াল করতে হবে প্রশমন তাপ কি জিনিস, বিক্রিয়া তাপ কি জিনিস, গঠন তাপ, দহন তাপ, এগুলো সম্পর্কে এগুলো একটু সংজ্ঞাগুলো দেখবা আর এগুলোর এমসিকিউ গুলো একটু ভালো করে দেখবা। তো আমরা এখানে একটা এমসিকিউ তোলার চেষ্টা করছি যেটা ফার্স্ট 15-16তে আসছিল। তোমাকে প্রশ্নে কি বলেছে এটা একটু সলিউশন করা যাক। তোমাকে প্রশ্ন বলা হয়েছে যে C3H8 CO2 এবং H2O এদের সংগঠন তাপ দেওয়া আছে কি, এত এত এবং এত। তো তোমাকে কি বের করতে বলছে, C3H8 এর কি বের করতে বলছে, প্রমাণ দহন তাপ। তো আমাকে প্রশ্নে বের করতে বলছে C3H8 এর কি বের করতে বলছে, দহন তাপ। তার মানে এটাকে কি করা লাগবে, দহন করা লাগবে। দহন মানে কি আমরা সবাই জানি, কি করা, অক্সিজেনের সাথে বিক্রিয়া করানোকে কি বলে, দহন বলে। তাইলে এটা দহন তাপটা বিক্রিয়া করলে মানে বিক্রিয়া করলে এখান থেকে আমরা কি পাবো, কার্বন ডাইঅক্সাইড পাবো আর পানি পাবো অবশ্যই। কারণ আমরা জানি যে হাইড্রোকার্বনকে যদি আমরা দহন করি তাহলে সবসময় আমরা কি পাই, কার্বন ডাইঅক্সাইড আর পানি। এখানে কার্বন কয়টা আছে, 3টা, তাহলে সমতা করতে হলে এখানে 3 দেওয়া লাগবে। এখানে হাইড্রোজেন আছে কয়টা, 8টা, তাহলে এখানে কত দেওয়া লাগবে, 4। এবার এখানে অক্সিজেন গুণ, এখানে অক্সিজেন আছে কত, 3 দুগুণে 6 আর এখানে আছে 4, কত আসে 10, 10 থাকলে এখানে কত দেওয়া লাগবে, 5। ওকে, আচ্ছা তাহলে এখন তোমার কাছে প্রশ্নে কি চাইছে, বিক্রিয়া তাপ অথবা দহন তাপ। কার দহন তাপ, C3H8 মানে প্রোপেনের দহন তাপ। বলতো প্রোপেনের দহন তাপ যত হবে এই পুরা বিক্রিয়া তাপ কি সেম হবে নাকি হবে না, অবশ্যই। প্রোপেনকে দহন করার পরেই তো বিক্রিয়াটা আসছে, তার মানে এই বিক্রিয়া তাপ যত, প্রোপেনের দহন তাপও কি তত। আচ্ছা এবার হচ্ছে বিক্রিয়া তাপ কেমনে বের করে, বিক্রিয়া তাপ বের করার ফর্মুলা হচ্ছে, বিক্রিয়া তাপ বের করার জন্য দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে ফরমেশন দিয়ে বের করা, ফরমেশন তাপ দিয়ে বের করা, মানে ফরমেশনের বাংলা হচ্ছে গঠন, ঠিক আছে? তুমি যদি গঠন তাপ দিয়ে বের করতে চাও ডেল্টা এইচ এর মান, তখন তোমাকে ইউজ করতে হবে HP মাইনাস HR। কি বললাম, তুমি যদি গঠন তাপ দিয়ে ডেল এইচ এর মান বের করো তাহলে তোমাকে কি করতে হবে, ফর্মুলা ইউজ করতে হবে HP মাইনাস HR। আর যদি তুমি দহন তাপ দিয়ে বিক্রিয়া তাপ বের করতে চাও তখন তোমাকে ফর্মুলাটা ইউজ করতে হবে HR মাইনাস HP। এই জিনিসটা অনেক কনফিউজিং, কারণ একটা রুলটা কিন্তু খেয়াল করো, অনেকে অনেক রকম গোলাই ফেলে। কি বললাম, তুমি যদি বিক্রিয়া তাপকে গঠন তাপের সাহায্যে বের করতে চাও তাহলে তোমাকে কোন ফর্মুলা ইউজ করতে হবে, ফর্মুলা ইউজ করতে হবে HP মাইনাস HR। আর যদি তুমি দহন তাপ দিয়ে বের করতে চাও তাহলে তোমাকে কি ইউজ করতে হবে, HR মাইনাস HP। তো প্রশ্নে আমাকে কি দেওয়া আছে দেখো তো, প্রশ্নে আমাকে কিন্তু মানে গঠন তাপ মানে সংগঠন তাপ দেওয়া আছে, ঠিক আছে? তো সংগঠন তাপগুলো কত কত দেওয়া আছে একটু আমি এখানে লিখি। ফরমেশন এনথালপি অফ কার প্রথমে দেওয়া আছে C3H এর ফরমেশন এনথালপি দেওয়া আছে কত, মাইনাস কত 96, ঠিক আছে? তারপরে কার্বন ডাইঅক্সাইডের ফরমেশন এনথালপি কত দেওয়া আছে, মাইনাস 394। আর ফরমেশন এনথালপি অফ কি H2O, পানির ফরমেশন এনথালপি দেওয়া আছে কত, মাইনাস 286। ওকে, তো আমি তো বলছি যে আমরা যদি ফরমেশন বা গঠন দিয়ে যদি বিক্রিয়া তাপ বের করতে চাই তাহলে আমাকে ফর্মুলা ইউজ করতে হবে কি, HP মাইনাস HR। ওকে, HP হচ্ছে কি প্রোডাক্টের এনথালপি, HR হচ্ছে কি রিঅ্যাক্ট্যান্টের এনথালপি। ওকে, প্রোডাক্ট মানে কি উৎপাদের এনথালপি গুলো থেকে কি করব, বিক্রিয়কের এনথালপিটা কি করব, বিয়োগ করব। তাহলে প্রোডাক্ট থেকে কি গেছে, কার্বন, তাহলে কার্বনের ফরমেশন এনথালপি দিব,
ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানির ফরমেশন এনথালপি দিব, ঠিক আছে, মাইনাস এবার এখানে রিঅ্যাক্টেন্টে কে আছে, রিঅ্যাক্টেন্টে আছে C3H8 আর অক্সিজেন, তাহলে ফরমেশন এনথালপি অফ C3H8 মাইনাস ফরমেশন এনথালপি অফ কি অক্সিজেন। ব্যাপারটা কি বুঝছি নাকি বুঝি নাই? আশা করি আমরা বুঝছি। একটু এখানে একটু খেয়াল করো, তোমাকে এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো দিয়ে গুণ করতে হবে। যেমন কার্বন ডাইঅক্সাইড কয় মোল আছে 3 মোল, পানি আছে কয় মোল 4 মোল, C3H8 আছে 1 মোল, আর অক্সিজেন আছে কয় মোল 5 মোল। তাহলে দেখো এবার আমাদের কার্বন ডাইঅক্সাইডের ফরমেশন এনথালপি আমাকে প্রশ্নে দেওয়া আছে কত, -394, এটা ইউজ করলাম। পানির কত দেওয়া আছে -286, এটাও ইউজ করলাম। C3H8 এর ফরমেশন এনথালপি দেওয়া আছে কত -96, এটাও ইউজ করলাম। মাইনাস অক্সিজেনের কিন্তু ফরমেশন এনথালপি দেওয়া নাই, অক্সিজেনের ফরমেশন এনথালপি কত 0, এটাও কিন্তু একটা এমসিকিউতে আসে যে অক্সিজেনের ফরমেশন এনথালপি কত 0। কেন 0? কারণ বলো তো অক্সিজেন কি তৈরি করা লাগে? ফরমেশন মানে কি সংগঠন মানে কি তৈরি করা। অক্সিজেন কি তৈরি করা লাগে নাকি ফ্রি পাওয়া যায়? অক্সিজেন প্রকৃতিতে ফ্রি পাওয়া যায়, তাহলে এটার ফরমেশন বা তৈরি করতে কোনো রকম তাপ লাগবে না। তাহলে তুমি এই অংশটা ক্যালকুলেশন করে যেটাই পাবো ওইটাই কি ΔH মানে বিক্রিয়া তাপ, আর বিক্রিয়া তাপটাই কি হচ্ছে C3H8 এর দহন তাপ। বুঝছি? আশা করি আমরা বুঝতে পারছি। দেন টাইপ 9 যেটা লিখছিলাম এটা কি ছিল দেখো তো, ল্যাভেসিয়ের সূত্র আর হোসের সূত্র, ঠিক আছে। ল্যাভেসিয়ের সূত্রটা এক লাইনে একটু দেখে নিবা, আর হোসের সূত্রটা কি এক লাইনে দেখে নিবা, ওইগুলো নিয়ে আমি বেশি কথা বলতেছি না। এখানে একটা এমসিকিউ লিখছি দেখো, এই এমসিকিউটা কোথাও আসে না, তাও আমার একটু মনে হলো দেখা দরকার। এ থেকে বি বিক্রিয়া করে কি তৈরি করছে, ΔH কত তৈরি করছে -30 কিলো জুল। যদি বি থেকে এই বিক্রিয়া করে তখন ΔHটা কত হবে, ঠিক আছে। তো দেখো এটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ার ΔH, আর এটা হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়া, এ থেকে বি, বি থেকে এ। সম্মুখমুখী বিক্রিয়ার ΔH আর পশ্চাৎমুখী বিক্রিয়ার ΔH কিন্তু কি হবে, সেম, জাস্ট চিহ্নটা কি হবে বিপরীত। এটাকেই বলছিল ল্যাভেসিয়া, ঠিক আছে। ল্যাভেসিয়ার সূত্র এটাই ছিল যে সম্মুখমুখী বিক্রিয়ার ΔH আর পশ্চাৎমুখী বিক্রিয়ার ΔH কি সেম, জাস্ট চিহ্নটা কি হবে বিপরীত। যেমন আমাদের এ থেকে বিক্রিয়া করে বি তৈরি হওয়ার সময় ΔH এর মান ছিল -30, তাহলে বি থেকে বিক্রিয়া করে এ তৈরি হওয়ার সময় ΔH এর মান কত হবে, +30। ব্যাপারটা কি বুঝছি? আশা করি বুঝতে পারছি। আর লাস্টে যে টপিকটা আমরা একটু লিখছি এটা হচ্ছে প্রভাবক। মাঝখান দিয়ে এটা স্কিপ গেছিল, মানে লিখতে মনে ছিল না। প্রভাবকের মধ্যে অনেক রকমের প্রভাবক আছে, অটো প্রভাবক, ধনাত্মক প্রভাবক, ঋণাত্মক প্রভাবক, আর একটা মেবি ছিল আবিষ্ট প্রভাবক, এরকম, ঠিক আছে। তো এখানে সবচেয়ে বেশি এমসিকিউ আসে অটো প্রভাবক থেকে, ঠিক আছে। অটো প্রভাবক কোনটা, ম্যাঙ্গানিজ 2+, এটা ভুল হইতে পারে, একটু দেখা লাগবে, বইতে একটু দেখে নিবা, ঠিক আছে। এমসিকিউটা আমি পাই নাই কোথাও তেমন, তবে এটা ইম্পর্টেন্ট লাগছিল আমার কাছে, ঠিক আছে। তো প্রভাবক সম্পর্কে তোমাকে একটু জানা লাগবে। আর সক্রিয়করণ শক্তি কি ছিল, একটা বিক্রিয়া করার জন্য ন্যূনতম যে শক্তিটা লাগে ওইটাকে আমরা কি বলছিলাম, সক্রিয়ণ শক্তি। যেমন এটা হচ্ছে বিক্রিয়ক, ঠিক আছে, এটা হচ্ছে কি রিঅ্যাক্টেন্ট, আর ধরো এটা হচ্ছে প্রোডাক্ট। তো রিঅ্যাক্টেন্ট থেকে প্রোডাক্টে যাওয়ার ওয়ে কিন্তু এটা না, ওকে কিন্তু কি করতে হবে, তাকে একটা ওয়াল বা একটা ব্যারিকেড অতিক্রম করে বিক্রিয়া করতে হবে। তো একটা বিক্রিয়া করার জন্য ন্যূনতম যে শক্তিটা লাগে তাকে আমরা কি বলতেছিলাম, সক্রিয়ণ শক্তি, ঠিক আছে। তো সক্রিয়ণ শক্তি রিলেটেড এমসিকিউ যদি আসে, এমসিকিউটা এরকম হইতে পারে। ধরো একটা গ্রাফ দিল, আমি একটু তোমাকে দেখাই। এটা ছিল ধরো রিঅ্যাক্টেন্ট, এটা হইতেছে আমাদের প্রোডাক্ট। এখানে গ্রাফে এটা হচ্ছে 20 কিলো জুল, এটা হচ্ছে 40 কিলো জুল, ঠিক আছে। তোমাকে বললো এখানে এরকম একটা ওয়াল দিয়ে সে কি করছে, তোমার রিঅ্যাক্টেন্টে গেছে, প্রোডাক্টে গেছে, ঠিক আছে। তো তোমাকে বললো যে এইখানের ওয়ালটার হাইট হচ্ছে তোমার 80। তো তোমাকে জিজ্ঞেস করলো সক্রিয়ণ শক্তি কত। তো সক্রিয়ণ শক্তি কত বলছিলাম, একটা বিক্রিয়া করার জন্য ন্যূনতম যতটুকু শক্তি লাগে, দেখো এটা শক্তি আছে কতটুকু, 40। এটাকে ওয়ালটা অতিক্রম করতে হলে শক্তি লাগবে কত, 80। তাহলে তার সক্রিয়ণ শক্তি হচ্ছে কত, 80 - 40, কত হচ্ছে 40। তাহলে আমাদের সক্রিয়ণ শক্তিটা হচ্ছে কত, 40, বুঝছো। আর যদি তুমি বিক্রিয়ার ΔH বের করতে চাও, ΔHটা বের করবো কেমনে, রিঅ্যাক্টেন্ট থেকে প্রোডাক্টে কি করে দিবা, বিয়োগ করে দিবা, সরি প্রোডাক্ট থেকে রিঅ্যাক্টেন্টকে বিয়োগ করে দিবা। প্রোডাক্টের এনথালপি হচ্ছে কত, 20, আর বিক্রিয়কের এনথালপি হচ্ছে কত, 40। তাহলে 20 বিয়োগ 40 কত আসতেছে, -20, ঠিক আছে। তো ইএ আর ΔH এর এরকম একটা ম্যাথ এমসিকিউতে আসতো, আমাদের ইন্টারে আসতো, তো ওইটা একটু বলে দিলাম। আর প্রভাবকগুলা থেকে এমসিকিউ আসে ছোট ছোট, কোনটা আবিষ্ট প্রভাবক, কোনটা ধনাত্মক প্রভাবক, কোনটা ঋণাত্মক প্রভাবক, একটু রিডিংটা দিলেই চলবে। তো আশা করি আমরা বুঝতে পারছি। কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানাতে পারো। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, প্রচুর পরিমাণে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে, ঠিক আছে। আল্লাহ হাফেজ। আর ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, ঠিক আছে। আচ্ছা।